বাড়ি ভরা মেহমান। রিয়া স্বভাবে ভীষণ চটপটে। স্কুল থেকে এসেই এত মানুষ দেখে তার হৃদয়ে প্রশ্ন জাগলো। ড্রয়িং রুম দিয়ে যাওয়ার সময় দেখতে পেল লম্বা দেহের একটি ছেলেকে। ফর্সা ত্বক, দেহের গঠন মাঝামাঝি ধরনের। ছেলেটা কেমন করে তাকালো যেন, বোঝা গেল দুষ্টু স্বভাবের। রিয়ার ভালো লাগলো না। ও ছুটে গেল রান্নাঘরে। মা তখন রান্না বান্নায় ব্যস্ত। ও মা, বসার ঘরে এত মানুষ কেন? এসে গেছিস? হাতে হাত লাগা তো মা। ওরা কে মা? তোর বাবার বন্ধুর পরিবার, অনেকদিন ধরে আসবে আসবে করে আজ এলো। কেন এলেন? কথাটি বলতেই ফাহমিদা ভ্রু কুঞ্চিত করে মেয়ের দিকে তাকালো। তার মেয়েটা হয়েছে বড় অদ্ভুত। এসব কি কথা রিয়া? মেহমানদের প্রতি এমন মনোভাব রাখবে না। আচ্ছা মা। এখন খাবারগুলো নিয়ে এসো তো। ভদ্র মেয়ের মতো খাবার নিয়ে গেল রিয়া। ডাইনিং ভরাট করে খাবার পরিবেশন করা হচ্ছে। খাবারের ঘ্রাণে মমো করছে চারপাশ। রিয়ার পেটের ভিতরে থাকা ক্ষুধার দল চেঁচিয়ে উঠল যেন। এদিকে মা অতিথি সেবায় ব্যস্ত। মন খারাপ করে ঘরে ফিরল রিয়া। আপা বসে আছে, হালকা সাজগোজ করেছে। রিয়া উদাস সুরে শুধালো। সাচ্ছিস কেন আপা? এসে গেছিস? তুইও তৈরি হয়ে নে। কেন, কোথায় যাব? বাবার বন্ধুর বাড়ি। মানে? নিচে মেহমান দেখছিস না? দেখেছি তো। ওদের বাসায় যাব ঘুরতে। শুনছি বিশাল বাড়ি, তাছাড়া এলাকাও ভীষণ সুন্দর। রিয়া আগ্রহ পেল না। এদিকে মেহরুর সাজগুজ করে বসে আছে। খানিক বাদে ঘরে প্রবেশ করলো কারিব। বড় ভাইকে অন্যরকম শ্রদ্ধা করে ওরা, তাই উঠে দাঁড়ালো। দাঁড়ালি কেন? বস তোরা। রিয়া বসলো না, বরং ভাইয়ের কাছে এগিয়ে গেল। হাত ধরে বলল। ভাইয়া, তুমিও যাচ্ছ? হ্যাঁ, তুইও তো যাবি। আমার ইচ্ছে করছে না। পাগল মেয়ে, গেলে ভালো লাগবে। তাছাড়া ওদের বাড়ির সবাই খুব ভালো। রিয়া ছোট ছোট করে চেয়ে রইল। ও যেতে চাইছে না ওই দুষ্টু ছেলেটার জন্য। মুন্সিগঞ্জ থেকে টাঙ্গাইল ভীষণ দূরের রাস্তা। এতটা জার্নি করার অভ্যাস নেই রিয়ার। ও রাস্তা ভরে বমি করতে করতে গেল। এক প্রকার অসুস্থ হয়ে পড়ল যেন। কখন কিভাবে পৌঁছালো জানা নেই। চোখ মেলল যখন, তখন বেশ রাত হয়ে আছে। অন্ধকার পরিবেশ। মেয়েটা ভয় পেয়ে গেল, লাফিয়ে উঠল। আশপাশ হাতিয়ে কোনো মতে দরজা খুলে বেরোলো। তারপর কোথায় যে এলো সে নিজেও জানে না। ঠান্ডা ভেজা একটি হাত ও ছোট হাতটাকে স্পর্শ করলো। সমস্ত শরীর কম্পন হলো রিয়ার। আলো জ্বলল ক্ষণিকেই। রিয়ার ভীত হওয়া দৃষ্টি, ঈশানের দু চোখ বিস্ময়। আমার রুমে কি করছো তুমি? রিয়া কিছুই বুঝলো না, পুরোপুরি চাইল। দেখতে পেল ছেলেটার গায়ে শুধুই তোয়ালে, উন্মুক্ত লোমশ, বুকে পানি জমে আছে। কিশোরী কন্যার হৃদয়ে ধুকপুক বেড়ে গেল। আর একটু হলেই কান্না করে দিত। তবে ঈশান সামলে নিয়ে বলল। অন্ধকারে চলে এসেছো? আচ্ছা, ভয় পেও না। ওই দিকটাই দরজা। তারপর ডান পাশের করিডোর দিয়ে নিচে নেমে যাবে। ওইখানে সবাইকে পাবে। রিয়া ফু না কিছুই বলল না, কোনো মতে পালিয়ে বাঁচল যেন। রিশানের ফোনটি বেজে চলেছে, তাই মনোযোগটি সরিয়ে নিল ও। সেবার দারুণ সময় গেল টাঙ্গাইলে। রিশানের বাবারা চার ভাই। সবার বড় সারোয়ার ইসলাম, তারপর রাশেদুল ইসলাম। ছোট দুজনের নাম আজিম ইসলাম ও আকবর ইসলাম। আজিম বেশ অনেক বছর আগেই মারা গিয়েছে। আকবরের দুই ছেলে, নিতু আর রুবাই। বাচ্চা দুটোকে এত ভালো লাগলো রিয়ার, ইচ্ছে হচ্ছিল সাথে নিয়ে যেতে। তবে 4-5 বছরের বাচ্চাদের কি সাথে নেওয়া যায়? ফেরার দিন রিয়ার মন খারাপ হলো। তার কিশোরী হৃদয় একটা মানুষকে খুঁজছিল, যার নাম রিশান, কিন্তু মানুষটাকে দেখা পেল না। 1 বছর পর ক্লাস 9-এ পড়াকালীন সময় ব্যক্তিগত ফোন পেল রিয়া। ফেসবুক আইডি ওপেন করলো। কিছুদিন পর রিশানের আইডিও পেয়ে গেল। 1 বছর পর ছেলেটাকে দেখলো। ভীষণ পরিবর্তন হয়ে গেছে। দেহে বলিষ্ঠতা এসেছে। আশারই কথা, ছেলেটা এখন কলেজ শেষ করে ভার্সিটিতে পড়ছে কিনা। এখন তো পারিবারিক ব্যবসাতেও হাত লাগিয়েছে। সব মিলিয়ে দারুণ আছে ছেলেটা।
এদিকে রিয়া যে একটা বছর নিদারুণ যন্ত্রণায় ভুগছিল সেটা কি জানে মানুষটা? পুরো রাত ছেলেটার প্রোফাইলে ঘুরঘুর করলো। ভালো লাগাটা আরো বৃদ্ধি পাচ্ছিল। চোখের তৃষ্ণা যেন মিটতেই চাইছিল না। ফোনের চার্জ তখন 1%। তবু দমছে না রিয়া। তারপর হুট করে ফোনটা অফ হয়ে গেল। মন খারাপ হলো ওর। ফোন চার্জে লাগিয়ে দিয়ে শুয়ে পড়লো। তবে ঘুম সে তো উড়ে গেছে। ওই রিশান নামের মানুষটার কাছে ভীষণভাবে আটকে আছে বর্তমান। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রিয়ার। সেই সময়টা জীবনে না এলে বোধহয় ভালো হতো। কাউকে ভালোবেসে না পাওয়ার মতো নিষ্ঠুর যন্ত্রণাটা সইতে হতো না। ছেলেটাকে এক্স বলা যায় না, একদমই বলা যায় না। মানুষটা নিষ্ঠুর। রিয়াকে ফিরিয়ে দিয়েছিল, উপেক্ষা করেছিল তার প্রথম ভালোবাসার অনুভূতিকে। যেই যন্ত্রণা থেকে বের হতে 1 বছরেরও বেশি সময় লেগেছিল ওর। একান্ত যন্ত্রণাটা কেউ দেখেনি রাতের আধারেরা ছাড়া। ওই যন্ত্রণাটা মনে করে রিয়া বিড়বিড় করে উঠল। আমি আপনাকে কখনো ক্ষমা করব না রিসান, কখনোই না। আপনি আমার জীবনে না এলে জীবনটা অনেক বেশি সুন্দর হতো। সত্যি সত্যি 1 মাস পরও রিয়ার সাথে যোগাযোগ হলো না রিশানের। ও এখন ব্যস্ত পারিবারিক ব্যবসা সামলাচ্ছে। পড়াশোনাটা শেষ পথে। শুরুর দিকে ব্যবসাতে খুব একটা মনোযোগ দিতেন না, তবে এখন একটু বেশি মনোযোগ দিচ্ছে। তার সফলতা ঘরের দরজায় কড়া নাড়ছে। ওর কাজে খুশি হলো পরিবারের সকলে, তবে খুশি হলেন না আলিয়া। ছেলেটা মাঝরাতে বাড়ি ফিরছে, আবার ভোরে উঠেই চলে যাচ্ছে। এসবে তিনি খুশি হতে পারছেন না। মায়ের মন কিনা। তিনি সেদিন খুব রাত অবধি জেগে রইলেন। রিশান ঘরে প্রবেশ মাত্রই মাকে দেখতে পেল। ক্লান্ত দেহটা ডিভানে এড়িয়ে দিয়ে বলল, এত রাত জেগে আছো কেন মা? তুই কেন এত রাত করে ফিরছিস? কাজের চাপ যাচ্ছে। তোর বাবা চাচারাও তো কাজ করছে, তাদের কোনো চাপ যায় না? এসব রাখো। তুমি জানো না এত রাত অবধি জাগা তোমার শরীরের জন্য খারাপ? আর ছেলে যে মাঝরাতে ফিরছে, কতদিন হয়েছে মুখটাও ভালো করে দেখি না। এ কথা বলেই কেঁদে ফেললেন আলিয়া। রিশান উঠে এসে মাকে আলিঙ্গন করলো। বাবা, তোর কি হয়েছে? এত কাজ কেন করছিস? কিছু হয়নি মা। তাহলে কথা দে, আর এত রাত করে ফিরবি না, শরীরের যত্ন নিবি। রিশান কিছুটা নিচু স্বরে বলল। ঠিক আছে মা। মেহনুর পানি নিতে এসেছিল। মা ছেলের সুন্দর মুহূর্ত দেখে পানি না নিয়ে ফিরে গেল। ঘরে যেতেই দেখলো জাহিদ জেগে আছে। মেহনুর নজর ফিরিয়ে নিল। এদিকে জাহিদের অন্তঃকরণ জ্বলে যাচ্ছে। এতগুলো দিন পেরিয়ে গেল, অথচ তাদের সম্পর্কটা স্বাভাবিক হলো না। স্বামী স্ত্রীর সম্পর্ক তো শুধু বিছানাতে নয়, মনের সম্পর্কটা যদি ঠিক না থাকে তবে সম্পর্কটাকে কি স্বাভাবিক বলা চলে? বেশ কিছু মাস পেরিয়ে গেছে। মেহনুরের বেড়াতে আসার কথা। জাহিদ ব্যবসায়িক কাজে দেশের বাইরে, তাই রিশান দিতে এসেছে। মেহনুরকে দেখে বুকের ভিতরে থাকা সকল অনুভূতি বেরিয়ে এলো রিয়ার। জড়িয়ে ধরল 2 হাতে। আপা, কতদিন পর তোকে দেখছি। পাগল মেয়ে, রাস্তাতেই শুরু করে দিলি? কথার মাঝেই চোখ গেল গাড়ির দিকে। চোখে সানগ্লাস পরা পুরুষটিকে দেখতে পেয়ে কোথাও একটা যন্ত্রণা অনুভব হলো। চোখ নামিয়ে নিল কন্যাটি। ভাইয়া, বাসায় আসেন। সময় নেই মেহনুর। এটা বললে হয় নাকি? মা রাগ করবেন। রিশান আরো কিছু বুঝ দিচ্ছিল। সে সময় ফাহমিদাকে দেখা গেল। ভদ্রমহিলা আসাতে যেতে হলো রিশানকে। কিছুটা দূরত্ব রেখে হাঁটছে রিশান আর রিয়া। কোনো কথা বলছে না, অথচ ভেতরে ভেতরে দুজনে চায় কথা বলতে। তবে অভিমানের পাল্লা যে বড্ড ভারী। টেবিলে চা রাখতেই ফোন থেকে নজর ঘুরিয়ে চাইল রিশান। থমথমে মুখশ্রীতে রিয়া বলল, মা দুপুরে খেয়ে যেতে বলেছে। সময় কম। সেটা মায়ের সাথে বুঝবেন। রিশান চুপ করে গেল। রিয়া পুনরায় খাবার নিয়ে এলো, রাখলো টেবিলে। এই সময়টা এক দৃষ্টিতে তাকিয়ে রইল রিশান। স্বাভাবিকভাবেই রিয়ার অস্বস্তি হচ্ছে। এভাবে তাকাচ্ছেন কেন? দেখছি কি? কত বড় হয়ে গেছো। কথাটি ভুল। আমাদের 3 মাস আগেও দেখা হয়েছে, আর 3 মাসে কেউ বড় হয় না।
মৃদু হাসিতে অধর রাঙালো রিশান। রিয়া পূর্ণ দৃষ্টি মেলে দিল। কথা ছিল আর কখনো তোমার সামনে আসবো না, অথচ আসতেই হলো। আসলেন কেন? আপনার গার্লফ্রেন্ডরা সব চলে গেল নাকি? বাক্যটিতে খোঁজা অনুভব করলো রিশান। গত 3 মাসে ব্যবসায়িক কাজে নানান জায়গায় আসা যাওয়া করতে হয়েছে। সেখানে অনেক মেয়েরাও ছিল। সেই সব ছবি নানান ক্ষেত্রে পোস্টও করেছে। সেই জন্যই কথাটি বলেছে রিয়া। বিষয়টি ভেবে দীর্ঘ শ্বাস ফেলল রিশান। আমরা চাইলে সব ঠিক হতে পারে রিয়া। পারে না। আমরা দুই পৃথিবীর মানুষ। আপনি খুব হাই প্রোফাইলের, আমি একজন সাধারণ। আপনার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতাও নেই আমার। কথাটিতে কান্না মিশে আছে, অথচ মেয়েটির চোখে এক বিন্দু জল নেই। চা ঠান্ডা হচ্ছে। খেয়াল হলো রিশানের। ও চা কাপে মুখ বসালো। এটা খুবই সাধারণ বিষয় রিয়া। আমার গার্লফ্রেন্ড থাকাকালীন আমি তোমায় কেমন করে অ্যাকসেপ্ট করতাম? সেই সময় আমি অন্য একটি সম্পর্কে ছিলাম। এখন কেন চাইছেন আমরা এক হই? কারণ সময় বদলেছে। তখন তুমি সবাই ক্লাস 9-এ ছিলে, আর এখন ভার্সিটিতে পড়ছো। আমাদের উভয়ের জীবনে পরিবর্তন এসেছে। একদম। আমাদের উভয়ের জীবনে পরিবর্তন এসেছে। সেই সময়ে আমি আপনাকে চাইতাম, কিন্তু এখন চাই না। কেন চাও না? কারণ নিশ্চয়ই আমি আপনার জীবনে অপশন ছিলাম, চয়েস নয়। তুমি আবার ভুল বুঝলে। আমি সর্বদা ভুলই বুঝি রিসান। আমি কখনো কারো অপশন হতে চাইনি। এটি খুবই দুঃখের। আপনি বুঝবেন না, পাষাণ কোথাকার। রিশান করুণ চোখে তাকালো। মেয়েটি সহজ বিষয়টা কঠিন করে তুলেছে। মৃদু শব্দ করে উঠে পড়ল রিয়া। এই পুরুষটি তাকে দয়া করতে চায়, সে দয়া নিবে না। সব এতটা সহজ নয়। 2 দিন বাদেই মেহনুরকে নিতে এলো জাহিদ। ঠিক হলো রিয়াও সাথে যাবে। যাওয়ার পথে দুজনের দূরত্ব চোখে পড়ল রিয়ার। ও প্রশ্ন তুলল। তোরা দুইজন আপসেট হয়ে আছিস? মেহনুর ঘাবড়ে গেল যেন। কিছু লুকোনোর মতন করে বলল, না, কেন বলতো? দুজনের মাঝে স্বাভাবিক ভাবটা বজায় নেই। এবার জাহিদ বলল। তোমার বোনের সাথে ঝগড়া হয়েছে। বিস্মিত নয়নে তাকালো মেহনুর। তাদের ঝগড়া হলো কখন? সে কি, ঝগড়া কেন হলো? এই যে আমি ব্যস্ত থাকি, সময় দিতে পারি না, আবার লং ছুটি পেয়েছি। কথাটি বলতে রিয়া হাসলো। ও শুধু চায় আপা খুশি থাকুক, খুব খুশি। সেদিনও রাত করে ফিরল রিশান। রিয়া তখন সানার সাথে বসে গল্প করছে। হাতে ব্লেজার ঝুলিয়ে ঘরে প্রবেশ করলো পুরুষটি। সুবাসটি নাকে যেতে রিয়ার মন চনমনে হয়ে উঠল। ভাই, আজও লেট করলি? লেট হলো। সবাই ঘুমিয়ে গেছে? হ্যাঁ, আমি আর রিয়া জেকে। রিয়ার নাম শুনেও তাকালো না রিশান। সানা উঠে এসে খাবার বাড়তে লাগলো। পিছন পিছন এলো রিয়াও, হাতে হাতে কাজ করে দিচ্ছে। তুমি অতিথি হয়ে কাজ করছো। তাতে কি? সেটা কিছু না, তবে অতিথি দিয়ে কাজ কেমন লাগবে না? অবচেতনে রিয়া বলে ফেলল। আমি তো বাড়ির অংশই আপু। অস্পষ্ট সুর হওয়ায় বুঝল না সানা, তাই প্রশ্ন ছুড়ল। কি বললে? কিছুটা ভয় পেয়ে গেল রিয়া। অদ্ভুত তার মন, এখনও এই বাড়ির অংশ হওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, অথচ মস্তিষ্ক ভিন্ন কথা বলে। মৃদু হাসিতে অধর রাঙানোর চেষ্টা করলো। কিছু না তো। আচ্ছা চলো আমরা মুভি দেখি। ওরা মুভি দেখতে গেল। রিসান ফ্রেশ হয়ে এসে খাবার খেতে যাচ্ছে। রিয়ার সাথে চোখাচোখি হলো, তবে কোনো বাক্য বিনিময় হলো না। যেন দুটি মানুষ পুরোই অপরিচিত। বেলা করে ঘুম ভাঙলো রিয়ার। উঠে এসে দেখলো আয়োজনে পরিপূর্ণ পুরো বাসা। অতিথিরা ভিড় জমিয়েছে। রিয়া কিছুই বুঝলো না। রুবাই ফুল নিয়ে যাচ্ছিল, ওকে ডেকে নিল রিয়া। এই রুবাই, কোনো অনুষ্ঠান আছে বাসায়? হ্যাঁ, তুমি জানো না? না, কি অনুষ্ঠান? সানা আপুকে দেখতে আসবে। ও আচ্ছা। রুবাই চলে গেল। চুল গুছিয়ে নিয়ে সানার ঘরে এলো রিয়া। মেয়েটি তার মায়ের সাথে কথায় ব্যস্ত, তাই ঘরে প্রবেশ করলো না। তবে থেমে গেল কথাগুলো শুনে। মা, এটা কোন ধরনের লজিক বলতে পারো? এটা আমাদের ঐতিহ্য শোনা। কেমন ঐতিহ্য এটা? আমি এই বিয়েটা করতে পারবো না। আচ্ছা, কারো না বিয়ে, দরকার হলে অন্য ছেলের সঙ্গে দেখানো হবে। সেই তো এক বংশের ছেলেই দেখানো হবে মা। সেটা কি স্বাভাবিক না?
মোটেও স্বাভাবিক না। আমার ভালো লাগছে না কিছুই। এটা কেমন নিয়ম? কে তৈরি করেছে? আলিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, নিয়ম তো নিয়মই হয়, তাই না? এমন তো নয় তোমায় জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। তুমি তোমার পছন্দ হয় রাখতেই পারো, শুধু বংশটা এক হতে হবে। সানা চুপ হয়ে গেল। আলিয়া মেয়ের কপালে চুম্বন করলেন। রিয়া দ্রুত আড়াল হয়ে গেল। ওর সমস্ত শরীরে একটা শিরশির অনুভূতি এসে খেলা করছে। কথাগুলো তখনও বুঝলো না ও। স্বাভাবিকভাবেই পাত্র রিজেক্ট করলো সানা। ছেলেটার মাঝে কোনো খামতি নেই, অথচ রিজেক্ট করলো সে। এই নিয়ে সকলে বেশ একটা ঝামেলাও তৈরি করলো। রিয়া তখনও বিষয়গুলো বুঝেনি। নিজের ঘরে বসে কাঁদছিল সানা। রিয়া দরজায় টোকা দিতেই সচিত হলো। কে? আমি। ও, আসো। সানা চোখের জল মুছে নিল, তবে হাসিতে অধর রাঙানোর চেষ্টাটা করলো না। রিয়া বুঝলো কোথাও একটা সমস্যা রয়েছে। আপু, হুম, কোনো সমস্যা? তেমনটি নয়। তোমার কাউকে ভালো লাগে? সেটাও নয়। তবে সানা পূর্ণ দৃষ্টি ফেললো এবার। রিয়া একটু অসহায় হয়ে বলল, সরি, পারিবারিক বিষয়ে প্রশ্ন করার জন্য। সমস্যা নেই। আসলে আমার কপালই খারাপ, না হলে এই বংশে জন্ম হতো না। কথাটি বলে কান্নায় ভেঙে পড়ল সানা। রিয়ার খারাপ লাগলো। ভরসা দিতে বাহুতে স্পর্শ করলো। তোমার পছন্দ থাকলে তাদের বলো, তারা নিশ্চয়ই বুঝবে। সানার বড় হাসি পেল। ও চোখের জলটুকু পুনরায় হাতে মুছে নিল। ব্যথার মুখশ্রীতে হাসা ফুটিয়ে বলল, অদ্ভুত নিয়ম তৈরি করেছে এরা। বংশের বাইরে কেউ বিয়ে করতে পারবে না। জানি না কোন রাজকার্য হাসিল হবে এতে। এসবের কোনো মানে হয় বলো? রিয়া থমকালো। বিষয়টা বুঝতে সময় লাগলো ওর। পর মুহূর্তে বুকের মাঝ বরাবর চিনচিনে ব্যথা অনুভব হলো। সানার রুম থেকে বের হতেই রিশানের মুখোমুখি হলো। মেয়েটার কন্দনরত মুখ। কি হয়েছে? রিয়া উত্তর দিল না, বরং সরতে চাইল। রিশান ওর হাতটি আগলে নিল। চোখে পানি কেন? পুরুষটির দু চোখ ভরে দেখে নিল রিয়া। এই মানুষটা এতটা মিথ্যুক হয় কি করে? আমার চোখে আপনি আবারও খারাপ হয়ে গেলেন রিসান। সর্বদা তোমার চোখে খারাপই ছিলাম। বলো কি হয়েছে? আপনাদের পরিবারের নিয়ম একই বংশে বিয়ে করতে হবে, তাই না? বড় একটা ধাক্কা খেল রিশান, তবে উত্তর করলো না। পুরুষটির গলা চেপে ধরল রিয়া। কথা বলেন বলেন না কেন? আপনি তো আমায় বিয়ে করতেই পারবেন না, তবে কেন কেন বারবার আসেন আমার জীবনে? এবারও নিশ্চুপ রিশান, তবে ভিতরটা ভীষণ ছটফট করছে। এদিকে অনবরত কাঁদছে রিয়া। গলা ছেড়ে দিয়ে যেই না বের হবে অমনি মনে পড়ল মেহেন্দ্রের কথা। ওর সমস্ত শরীর আন্দোলিত হলো। পুরোটাই যেন ঘেটে যাচ্ছে। হৃদয়ে একটাই প্রশ্ন এলো, কেমন করে আবার বিয়েটা হলো? রিয়া ছুটছে নিজের সবটুকু জোর দিয়ে। রিশান ওকে আটকাতে চাইলেই বাধা হলো জাহিদ। ব্যথা মেশানো কণ্ঠে বলল, ওকে থামিয়ে লাভ নেই রিসান, যা হওয়ার তাই হচ্ছে। যেখানে মেনুরি সবটা জানে সেখানে রিয়া তো। রিশানের দুটো চোখ জ্বলতে শুরু করছে। জাহিদের হাতটা শক্ত করে ধরলো। এমন পরিস্থিতি আরো জটিল হবে ভাইয়া। তুই দেখ, কিছু না জেনেই কেমন করছে। যখন জানবে তখন তো। বাক্যটি শেষ না করে ছুটল রিশান। ততক্ষণে অনেকটা দূর চলে গেছে রিয়া। রিশান ওকে আটকাতে পারল না। ভরা সবাই বোনকে জড়িয়ে ধরল রিয়া। মেহনুরের বুকটা হু হু করে উঠল। বোনের পেটে হাত রেখে ভরসা দিল। আপা কথা আছে, প্লিজ চল। মেহনুর বিরোধের সুযোগ পেল না। ওকে নিয়ে আড়াল হলো রিয়া। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আপার দিকে। কি এমন দেখাচ্ছে কেন তোকে? আপা কেন পালিয়েছিলি তুই? মেহনুর কিন্তু বিচলিত হলো না, খুব স্বাভাবিকভাবেই বলল, মনে হয়েছিল আমাদের স্ট্যাটাসের সাথে ওদের স্ট্যাটাসের অনেক অমিল, তাই পালিয়েছিলাম। এটা কোনো উত্তর হলো না আপা। এমনটা হয়েছে রিয়া? হয়নি। তুই আমায় মিথ্যা বলছিস। তোরা সত্যিটা আমার কাছ থেকে লুকাচ্ছিস। রিয়া উত্তেজিত হয়ে পড়ল। মেয়েটির অধিক উত্তেজিত হওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। ও কেমন করতে লাগলো। রিশান খুঁজতে খুঁজতে চলে এসেছে। রিয়ার অবস্থা দেখে দৌড়ে এলো, ঝাপটে ধরলো কন্যাটিকে। স্পর্শ করবেন না, আপনিই সবটা করেছেন।
বলেন কি সমস্যা? রিশানের মুখটা মলিন হয়ে গেল। মেহনুর বোনের পিঠে হাত রেখে বলল। রিয়া এটাই সত্যি। মেহনুর আবার কিছু বলতে যেতেই রিশান ওকে আটকে দিল, ইশারায় চলে যেতে বলছে। মেহনুরের বুকের ভিতর তখন উত্তপ্ত। চলে যাওয়ার পূর্বে বারবার বোনের দিকে তাকাচ্ছে। অশ্রুসিক্ত চোখ নিয়ে বসে আছে রিয়া। ও ঠিক পাশটাই বসেছে রিশান। মেয়েটির হাত ধরার ইচ্ছে হচ্ছে, অথচ ভিতর থেকে সাহস পাচ্ছে না। এমন কয়েকবার হলো, শেষমেশ সাহস পেলেও খপ করে ধরে ফেললো হাতটি। রিয়া কিন্তু প্রতিক্রিয়া দেখালো না। শান্ত হও রিয়া, আমি চাইনি এখনই তুমি সত্যিটা জেনে যাও, কখনো জানো এমনটাও চাইনি। রিশান উত্তরের অপেক্ষায় বসে আছে। এদিকে রিয়া মৌনতা ধরে রেখেছে। সেটার জন্য রিশানই বলতে লাগলো। আমাদের পরিবারের নিয়ম বংশের বাইরে বিয়ে করা যাবে না, এটির একটি কালো অধ্যায় রয়েছে। যতটুকু শুনেছি জেনেছি, আমাদের বংশের একজন অন্য বংশ থেকে প্রতারিত হয়েছিল, আমাদের সমস্ত অর্থ সম্পদ নিয়ে নিয়েছিল। তখন থেকে সিদ্ধান্তটি আসে, অন্য বংশের কাউকে বিয়ে করা যাবে না। জানি না কেন, তবে এটিকে এক প্রকার লালন করে চলেছে সবাই। অথচ সময় বদলেছে, তারা এখনও রক্তকে বিশ্বাস করে। তাদের মতে রক্ত কখনো প্রতারণা করে না, যতক্ষণ না অবধি অন্য বংশের রক্তের স্পর্শে আসে। এতগুলো কথা বলে রিশান থামলো। রিয়া এখনো অন্যদিক ফিরে আছে। হাত কিছুটা আলগা হয়ে যাওয়ায় পুনরায় শক্ত করে হাতটি আগলে নিল রিশান। তোমাকে ভালোবাসি রিয়া, বিষয়টা খুব দ্রুত ঘটেছে। আমি জানি তোমার প্রথম অনুভূতিকে ফিরিয়ে দিয়েছি আমি, তবে বিশ্বাস করো আমি প্রতারক নই। যদি তাকে ফেলে তোমার কাছে আসতাম তবে প্রতারণা হতো না। তুমি কি খুশি হতে তোমার পছন্দের মানুষটি ডাবল টাইমিং করলে? তখন তো তোমাকেও ঠকানো হতো। কথাটি বোধহয় রিয়ার মস্তিষ্কে পৌঁছাতে পেরেছে, তাই এদিক ফিরল। চোখের জলটুকু মুছে নিয়ে বলল। আমরা চাইলেই তো বিয়ে করতে পারবো না, তবে সম্পর্ক করে লাভ কি? এখানেই থেমে গেল রিশান। রিয়া উঠতে চাইলে ওকে ধরে রাখলো পুরুষটি। এদিকে মেয়েটার ভিতরে ঝড় উঠে গেছে। কিন্তু একটা কথা বলেন, আবার বিয়েটা কেমন করে হলো? রিশান চুপ করেই রইল। রিয়া পুনরায় প্রশ্নটি করল। বলছেন না কেন? এটির পিছনের সত্য খুব নিষ্ঠুর রিয়া। হোক, তবু আমি জানতে চাই। এটা তো জানোই, আজিম চাচুর বেশ অনেক বছর আগে মারা গিয়েছেন। হ্যাঁ, কিন্তু এইসবের সাথে আপার বিয়ের সম্পর্কটা কি? আচ্ছা, এখান থেকে সবটা শুরু। আজিম চাচুর বংশের বাইরে গিয়ে বিয়ে করেছিলেন, ফলস্বরূপ তাকে পরিবার ছাড়তে হয়। শুধু তাই নয়, বলা হয়েছিল তার পা যেন এলাকায় না পড়ে। দাদিজান অনেক অনুরোধ করার পরও তাদের বিষয়টি মানা হয়নি, চাচুকে তাড়িয়ে দেওয়া হয়। এরই মধ্যে ঘটে যায় আরেক কাণ্ড। চাচুর মেয়ের বয়স তখন কয়েক মাস, চাচি মারা যান হুট করেই। স্বাভাবিকভাবেই 6 মাসের শিশুকে চাচুর পক্ষে মানুষ করা অসম্ভব প্রায়। তাছাড়া স্ত্রী হারিয়ে তিনি পাগল হয়েছিলেন প্রায়। দাদিজান গোপনে তাদের সাথে যোগাযোগ রেখেছিলেন। চাচুর মেয়েকে আমাদের বাড়িতে আনতে চাইছিলেন না কেউ, তাই পরিবারের সকলকে জানিয়ে বাবার বন্ধুর বাড়িতে রাখা হয়। দাদিজান বুঝতে পেরেছিলেন মেয়েটির প্রতি বিশেষ কোনো মায়া নেই কারোর, তাই ওনার নামে থাকা সমস্ত প্রপার্টি এমনভাবে দলিল করে রেখেছেন যা কেউ ভাবতেও পারেনি। দলিলে বলা হয়, যদি জাহিদ ভাইয়ার সাথে ভবিষ্যতে এই মেয়েটির বিয়ে হয় তবে সমস্ত প্রপার্টি আমাদের নামে এসে যাবে, নতুবা সরকারের হাতে চলে যাবে। আশা করছি মেয়েটিকে এতক্ষণে তা বুঝেই গেছো। কথাগুলো শেষ করে রিয়ার দিকে তাকালো রিশান। মেয়েটি পাথরের মতন হয়ে আছে। ওর গালে হাত ছোঁয়াতেই চোখ থেকে এক বিন্দু নোনা জল নেমে এলো। কাঁদছো কেন? আপা আমার নিজের আপা না? এই নির্মম সত্যিটা রিশান মুখ দিয়ে উচ্চারণ করতে পারল না। রিয়া কিছু সময় চুপ করে রইল, তারপরে চিৎকার করে উঠল। ওর বুকের ভিতর যন্ত্রণা হতে শুরু করেছে। যেই আপার সাথে এতদিনের পথ চালা, সেই আপা নাকি ওর নিজের আপা না? কি নিষ্ঠুর সত্যি! রিয়ার দম বন্ধ হয়ে আসছে। এ বাড়িতে এক সেকেন্ডও থাকার ইচ্ছে হচ্ছে না। মেহনুর বসে আছে। গোছগাছ শেষ করে কাছে এলো রিয়া। আপার মুখখানি হাতে তুলে বলল। জাহিদ ভাই তোকে ভালোবাসে না, তাই না আপা? মেহনুর মলিন হাসলো, বলল। দাদিজান আমার ভবিষ্যৎ সিকিউর করতে গিয়ে আমাকেই বলি করে গেলেন। মেহনুরের দুঃখটা বুঝতে পারে রিয়া। ও অসহায় চোখে তাকায়, কিছু সময় পর বলে। কিন্তু আমার মনে হয় জাহিদ ভাই সত্যিই তোকে ভালোবাসে। বাসে না। কথাটা শেষ করে টলমলে চোখটা মুছে নিল মেহনুর। তবে বেহায়া চোখ আবারও ভিজে গেল, কান্নায় ভাসিয়ে দিল। রিয়া বোনকে জাপটে ধরল। এই আপা, কাঁদছিস কেন তুই? জাহিদ আমায় ভালোবাসে না রেহা, ভালোবাসে না।
রিয়া কি বলবে বুঝতে পারছে না। মেহনুর কান্নায় দু চোখ ভাসিয়ে যাচ্ছে। শুধুমাত্র আমার জন্য দুটো মানুষের জীবনটা শেষ হলো। কেন এমনটা হলো বলতো? কেন এমনটা হলো? রিয়া তখনও বুঝলো না মেহনুর কি বলে চলেছে, তবে ও প্রশ্ন করলো না। কান্না থেমে যাওয়ার পর মেহনুরই বলল, জানিস, জাহিদকে জোর করে সবটা করানো হয়েছে। সানা আপুর সাথে সেই ছোটবেলা থেকে ওর প্রেম, আর আমি কি না ওদের মাঝে। বাক্যটি শেষ না করেই কান্নায় ডুবে গেল মেহনুর। রিয়ার হাত পা শীতল হয়ে উঠেছে। বিয়ের দিন সানা আপু আমায় সবটা জানিয়েছে, অথচ আমি কিছুই করতে পারিনি। সব শেষ হয়ে গেল, সব শেষ। ভাষাহীন রিয়া অব্যক্ত সব অনুভূতি নিয়ে বেরিয়ে পড়ল। ড্রয়িং রুমে বসে থাকা সানার মুখের পানে তাকিয়ে মনে হলো পৃথিবী বুঝি সব থেকে নির্মম যত্নটা সানার জন্যই তুলে রেখেছিল। এই যে ওর চোখের সামনে সব ঘটে গেল, অথচ মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে প্রিয়তমকে ছাড়তে হলো। চাইলেই দূরে থাকা যায় না। রেশান শত চেষ্টা করেও মেয়েটির থেকে মন সরাতে পারল না। এক ভোরবেলা উন্মাদের মতো উপস্থিত হলো। রিয়া তখন বাগানে বসে এক মনে সূর্য ওঠা দেখছে। গাড়ির হর্ন পেয়ে মাথায় ঘোমটা টেনে নিল। এই সময় গাড়ি তো আসার কথা নয়। অবচেতনেই মেয়েটির হৃদয় লাফিয়ে উঠল। তড়িঘড়ি বের হলো, দেখলো ফর্সা ত্বকের পুরুষটি দাঁড়িয়ে আছে। ছেলেটার অত্যাধিক সৌন্দর্য চোখে এসে লাগছে। একবার নিজের ত্বকের দিকে তাকালো। রিশন তার থেকে কয়েক শেড ফর্সা। ভিতরে কেমন একটা মন খারাপের সুর নেমে এলো। এই অসময়ে এখানে কেন এসেছেন? অস্থির হয়েছিলাম। তেমনটা হলে এতদিন ঠিকই আসতেন, কল করতেন। চেয়েছিলাম দূরে থাকতে, ভুলে যাওয়ার জন্য। তবে আজ কেন এলেন? বাধ্য হয়ে এসেছি। আমি তোমায় ভুলতে পারছি না। কথাটি বলেই মাথা চেপে ধরল রিশান। এই কয়েকটা দিন মেয়েটির অস্তিত্ব হাতড়ে বেরিয়েছে সে। বুকের ভিতর নীলরঙা যন্ত্রটার রেখা উঠেছে। বুকের ভিতর নীলরঙা যন্ত্রণার রেখা উঠেছে, অথচ দিন শেষে ফল কিনা শূন্য। রিয়া চলে যেতে নিলেই পথ আটকে দাঁড়ালো রিশান। আকুতি তার কণ্ঠ। আমি কথা দিচ্ছি, সম্পর্কের সকল দায়িত্ব আমার। আমি সবটা ঠিক করে দিব। আপনি পারবেন না রিসান, মিছে আশায় বাঁধবেন না আমায়। এই বাক্য শেষ করে যে রিয়া পালালো, তারপর আর এলো না। মেয়েটির সাথে আরও 1 মাস দেখা হলো না, কথা হলো না। রিশান তখন ডুবতে লাগলো অন্য নেশায়। মদের গ্লাসে ঠোঁট ছোঁয়াতে লাগলো। বোকা প্রেমিক জানে না, প্রেম যদি শুদ্ধ হয় তবে পৃথিবীর কোনো তরলেই সেটিকে ভোলানো সাধ্য নয়। ছেলেটার শরীরের গঠনে পরিবর্তন আসতে শুরু করেছে। রাত করে বাড়ি ফিরছে, কখনো বা মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে। বন্ধুরা এসে টেনে তুলে। এভাবে জীবন চলতে থাকে। এরই মধ্যে একদিন খবর আসে মেহনুরের শরীরে আরেকটি প্রাণ আসতে চলেছে। দু পরিবারই ভীষণ খুশি। বাবা মা সমেত উপস্থিত হয় রিয়া। কারিব দেশে নেই। তার ফোন করে বোনের খোঁজ খবর নিয়েছে। মেহনুর নিজের মেয়ে না হলেও কখনো মা বাবার অভাব বুঝতে দেননি ফাহমিদা আর ইব্রাহিম। কখনো মনে হয়নি কন্যাটি তাদের নয়। ভেতরকার খবর ওনারাও জানতেন না। যদি জানতেন মেহনুরের সাথে এত বড় অন্যায় হচ্ছে, তবে কখনোই বিয়েটা হতে দিতেন না তারা। আগলে রাখতেন সবটা দিয়ে। ফাহমিদা সেটি ভেবেই চোখের জল মুছে নিচ্ছেন। মেহনুর জড়িয়ে ধরল ওনাকে। কেঁদো না মা। যদি জানতাম তবে কখনোই বিয়ে হতে দিতাম না মা, আমাকে ক্ষমা করে দিস। মেহনুরের চোখ ভেঙে কান্না আসে। বাবা মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেও। জাহিদ ঘরে প্রবেশ করতে গিয়েও থেমে যায়। কিছু সময় পর ওনারা বেরিয়ে পড়ে। মৃদু শব্দে ঘাড় ঘুরিয়ে তাকায় মেহনুর। জাহিদ এসেছে। কিছু খাবে? না। মেহনুর আর জাহিদ দুজনেই চুপ হয়ে যায়। একটু বাদে পুনরায় জাহিদ বলে, আমাকে এখন ক্ষমা করতে পারোনি, অথচ বাচ্চাটা নিয়ে নিলে না জানিয়েই। এর কারণ জানতে পারি? মেহনুর হয়তো উত্তর দিত না, তবে মন মস্তিষ্কে দ্বন্দ্ব চলায় উত্তর করলো। একদম উঠে এসে ছেলেটার বরাবর দাঁড়ালো।
কতটা অভিনয় করেছে আর কতটা ভালোবেসেছে সেটা জানি না, তবে শুনে রাখো, পৃথিবী উল্টে গেলেও আমি তোমায় ছাড়বো না। বিয়ের আগে সুযোগ ছিল, তোমরাই ধরে বেঁধে নিয়ে এসেছো, ভয় দেখিয়েছো। এখন আর সেই সুযোগটি নেই। তোমায় ছাড়ছি না আমি, কোনোভাবে না। কথাটি বলতে বলতে কেঁদে ফেলল মেহনুর। জাহিদ তখনও একমনে তাকিয়ে আছে। অভিনয়ের বিপরীতে যেই ভালোবাসাটা তৈরি হয়েছে সেটা অস্বীকার করার উপায় কি আছে? হুম, নেই। এই পৃথিবীর আর তার নিয়ম দুটোই ভীষণ অদ্ভুত। একটা নির্দিষ্ট সময় পর আমরা মেনে নিতে শিখি, আর তারপর হুট করেই মেনে নেওয়া জিনিসটা আমাদের চাওয়াতে পরিণত হয়। যেমনটি এই মুহূর্তে অনুভব করতে পারে জাহিদ। মেহনুরকে মেনে নিতে নিতে এখন খুব করে চেয়ে ফেলেছে। এই মেয়েটি হয়তো কখনো জানবে না তাদের সম্পর্কের শুরুটা মিথ্যা হলেও শেষটা কখনোই মিথ্যা হবে না, কখনোই না। 2 মাস পর বিয়ের দিন কনের মুখে হাসি নেই। এই দৃশ্যটি ভীষণ করুণই বলা চলে। সানা অনুভূতিহীন হয়ে বসে আছে, তার হৃদয়ে তপ্ততা, অথচ বাইরেটা সজীব। কখন থেকে কবুল বলতে বলা হচ্ছে, তবে মেয়েটির মুখ থেকে শব্দ আসছে না। ওর ঠিক পাশটায় বসলো রিশান, আপুর হাতটা আগলে নিল। আপু, কবুল বলো। বাক্যটি শুনতে পেয়ে ভাইয়ের দিকে চাইল সানা, তার দুঃখটি মেলে দিতে চাইল, তবে রিশান যেন চুপ, কারণ সে নিরুপায় নিঃস্ব। 3 কবুল উচ্চারণ করলো সানা। বিয়ে সম্পূর্ণ হলো। চারপাশ থেকে ভেসে এলো আলহামদুলিল্লাহ জনরব। মিষ্টি মুখ করানোর উৎসব। এইদিকে খানিক দূরে দাঁড়িয়ে থাকা পুরুষটির মুখে নীরব হাসি। কোথাও একটা ব্যথা হচ্ছে, তবে যা ধরার সাধ্য নেই, তাতে মায়াও রাখতে নেই। জায়গাটি থেকে সরে গেল জাহিদ। মেহনুর নিজে ঘরে বসে আছে। ক্লান্ত লাগছিল বিদায় ভিড়ে যায়নি সে। দরজা খোলার শব্দ ফিরে তাকালো। এসেছো? বিয়ে কি হয়ে গেছে? হুম। কথাটি বলে মেহনুরের সম্মুখে বসলো জাহিদ। কিছু সময় তাকিয়ে রইল, মেহনুরও তাই। তারপর আচমকায় জাপটে ধরল মেয়েটিকে। মেহনুর কিছুটা ভরকালো বটে, তবে সামলে নিয়ে ভরসার হাতটি পিঠে ঠেকালো। মেহনুর, আমি অতীত ভুলতে চাই, সবটা ভুলতে চাই, প্লিজ পাশে থেকো, প্লিজ জান। মেহনুরের 2 চোখ ভেঙে কান্না এলো। এ মুখে কিছু না বললেও জাহিদ বুঝে নিল পুরো সম্মতি জানিয়েছে তার প্রিয়তমা স্ত্রী। মনের বিদায় দিয়ে ছাদে এলো রিশান। নীল রঙের শাড়ি পরিহিত কন্যাটিকে পিছন থেকে জাপটে ধরল। রুশালী স্পর্শে কম্পন হলো রিয়ার সমস্ত দেহ। মৃদু স্বরে বলল, এইভাবে ছোবেন না প্লিজ, অস্বস্তি হয়। রিশান হাসলো, তারপর কনের কাছে এগিয়ে বলল, কিভাবে ছোবো? থাক। আচ্ছা শোনো, হুম। চোখ বন্ধ করো। কেন? করো না বাবা, এত কথা বলো কেন? আচ্ছা। রিয়া চোখ বন্ধ করল। রিশান আলগোছে মেয়েটির মাথায় ঘোমটা টেনে দিল। এতে এক চিলতে হাসি উদয় হলো কন্যাটির অধরে। রিশানও হাসলো। পকেট থেকে রিংটা বের করে হাঁটু গেড়ে বসলো। রিয়া চোখ বন্ধ করেও যেন সব কিছু বুঝতে পারছে। বলল, আচ্ছা লাগছে বেশ। চোখ খোলো। চোখ মেলতেই পুরুষটির মুখখানি দেখতে পায় ও। ভিতর থেকে স্পষ্ট সব সম্মোহন আসে। কাছে আসার ইচ্ছে থাকে, তবে নিজেদের লাগাম টেনে নিয়ে প্রণয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে দুজনেই। রিশান বেশ কিছু সময় পর মহামূল্যবান সেই বাক্যটি উচ্চারণ করে। ঠোঁট দুটো নাড়িয়ে বলে ওঠে, ভালোবাসি প্রিয়তমা, অনেক বেশি। এই চাঁদ যতদিন থাকবে ততদিন ভালোবাসবো তোমায়। নিজের সবটুকু দিয়ে আপন করে নিব প্রিয়তমা। রিয়া আর ঈশানের মনের দ্বন্দ্বটা ভেঙে গেছে 2 দিন আগে। সানার বিয়ে উপলক্ষে এসেছে রিয়া। এর আগে শুনেছে রিশানের বেপরোয়া আচরণগুলো, তখন থেকেই মনটা ভালো নেই। বিয়েতে আসার পর নিজেকে ধরে রাখতে পারেনি কন্যাটি, ছুটে গিয়েছিল মানুষটার কাছে। রিশানও আগলে নিয়েছে 2 হাতে। তারা এখন চাঁদ দেখছে। বিশাল এক চাঁদ উঠেছে আজ, দুজন দুজনার পাশে বসে। প্রেমিক প্রেমিকার জন্য এর থেকে সুন্দর মুহূর্ত আর দুটি নেই। রিয়া চোখ বন্ধ করে মানুষটির উপস্থিতি অনুভব করছে। এদিকে রিশান মেয়েটির দিকে তখন থেকে তাকিয়ে আছে। সত্যিকারের অর্থে ওরা চাঁদ দেখছে কম, একে অপরকে দেখছে বেশি। রিয়া ওর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। রিশান কিন্তু হাসলো না, বরং কন্যাটিকে 2 হাতে আগলে নিল বুকের মাঝে। আমাদের ভালোবাসা অনেক দীর্ঘ হোক প্রিয়তমা। টেনশন করবেন না,
আমরা দুজন মিলে লড়াই করব। কি পারবো না? খুব পারবো। বাক্যের অন্তিম ক্ষণেই রিয়ার কপালে অধর ঠেকালো রিশান। মেয়েটির সমস্ত দেহ চনমনে হয়ে উঠল, বুকের ভিতর সদ প্রজাপতি উড়তে লাগলো। পুরুষটির ভালোবাসা বারবারই তাকে স্বর্গীয় বার্তা এনে দেয়। ঘটনাটি ঘটল পরের দিন সকালে। রিয়ার বাবা মা আগের দিনই চলে গিয়েছিলেন। হুট করে আবার সকালে আসার কারণটা একটা রহস্যই বটে। রিয়া হাত মুখ ধুয়ে এসে বাবা মায়ের পাশে বসলো। তাদের চেহারায় মলিনতা ভেসে বেড়াচ্ছে। রিশান অফিসে গিয়েছে। একে একে বাড়ির সকলেই উপস্থিত হলেন। পরিবেশ কেমন গুমোট হয়ে আছে। ধীর পায়ে নেমে এসেছে মেহনুরও। দুই বোন একে অপরের মুখের দিকে চেয়ে রইল। কথাটি শুরু করলেন বাড়ির সব থেকে বড় সদস্য সরোয়ার সাহেব। বিষয়টি আমি কল্পনাও করতে পারি না। ইব্রাহিম, তোমার কাছে আমরা সর্বদা ঋণী। আমাদের বাড়ির মেয়েকে যেভাবে আদর ভালোবাসায় বড় করেছ, এটি প্রশংসনীয়। তবে একই সাথে বলতে হচ্ছে, সমস্ত কিছুর মাত্রা টানা প্রয়োজন। চারপাশে এবার আরো ভারী ঠেকছে। কোথাও একটা সনসন আওয়াজ অনুভব হয়। রিয়া ক্রমশই উত্তেজনা অনুভব করছে। তোমার কন্যা আমাদের কন্যাস্বরূপ, তবে পুত্রবধূ করার মতো ভাবনা কল্পনাতেও আনা পাপ। আমরা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলি। বংশের আলাদা মান রয়েছে। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছ। ইব্রাহিম কোনো উত্তর করলেন না। রিয়া বিস্মিত হয়ে চেয়ে আছেন। মেহনুরের শরীর খারাপ লাগছে, সে অসহায়। রিয়া, তোমার জামা কাপড় গোছানো আছে? বাবার কণ্ঠ পেয়ে ধ্যান ভাঙল রিয়ার। ও অলস চোখে তাকালো। গোছানো না থাকলে গুছিয়ে নাও। বাবা, এসব তোমার ভালো লাগছে? নিজের বাবাকে অপমানিত হতে দেখে? এবার কন্যাটির চোখ থেকে জল নেমে এলো। মেহনুর ইব্রাহিমের দিকে এগোতে চাইলে হাত দিয়ে বাধা দিলেন তিনি। তোমাকে হয়তো এতগুলো বছর নিজের কন্যার মতন লালন করেছি, তবে এটি সত্ত্বেও তুমি আমাদের কেউ নয়। তোমার প্রতি কোনো অধিকার আমাদের নেই, কিংবা খাটাতে পারি না। এতটা দুঃখ এই জীবনে পায়নি মেহরুন। রিয়ার দু চোখ থেকে অজস্র জলকণা নেমে যাচ্ছে। কন্যাটির বুকের ভিতর বিকট শব্দে আর্তনাদ হচ্ছে। স্বামীর নির্দেশনা পেয়ে ফাহমিদা মেয়েকে নিয়ে কাপড় গোছাতে গেলেন। চারপাশে তখন নিশ্চুপ। রাশিদুল বন্ধুর দিকে এগিয়ে আসতেই পিছিয়ে গেলেন ইব্রাহিম। আমাদের বন্ধুত্বের ইতি ঘটে গেছে রাশেদ। খালাম্মা আমায় যে আমানত দিয়েছিল তা আমি সাধ্য মতন যত্ন করে রেখেছিলাম। এখন আর কোনো শত্রু নেই। ইব্রাহিম, এভাবে কেন বলছিস? মাপ চাচ্ছি। আমি চাই না ভবিষ্যতে কোনো ঝামেলা হোক। আমার মেয়ে কখনো এ বাড়িতে আসবে না, কখনোই না। ফাহমিদা মেয়ের লাগেজ হাতে নেমে এলেন। রিয়া কাঁদছে, অসহায় হয়ে তাকাচ্ছে মেহনুরের দিকে। মেহনুরও কাঁদছে। দু বোন এত অসহায় যে একে অপরের দিকে ছুটে যাওয়ার মতো বলটুকু নেই। সন্ধ্যার দিকে ইব্রাহিম বাড়ি এলেন। ও বাড়ি থেকে আসার পর সারাদিনে পানিটুকু মুখে তোলেননি রিয়া। সেটি জানানো হলে ভদ্রলোক বিচলিত হলেন না। অথচ অন্য দিক থেকে সমস্ত বাড়ি অস্থির হয়ে যেত। তিনি বরং স্ত্রীকে ডেকে নিয়ে বললেন, আগামীকাল সকালবেলা ছেলেপক্ষ থেকে ওকে দেখতে আসবে। ছেলে ভালো চাকরি করেছে, দেখতে শুনতেও ভালো। পরিবারে ও কোনো ঝামেলা নেই, সাজগোজের প্রয়োজন নেই। ছেলেপক্ষ আগেই দেখেছে ওকে। কথাটি বলতেই ফাহমিদা করুণ চোখে তাকালেন। এমনটি তিনি আশা করেন না। এদিকে রিয়া নির্বিকার। সবটা শেষ হয়ে যাচ্ছে, অথচ তার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। কাজের চাপ একটু বেশিই ছিল। রিশানের ফিরতে বেশ রাত হলো। ও দেখলো পরিবেশ শান্ত। সহসা এতটা শান্ত হয় না বাড়িটা। আহামরি কোনো চিন্তা না করে নিজের কক্ষে এলো। ফ্রেশ হয়ে এসে দেখলো রুবাই আর নিতুও জেগে আছে। বাচ্চা দুটো রাত 9টা করেই ঘুমিয়ে জল হয়ে যায়। আজ তার ব্যতিক্রম। ও হাসলো। দুজনকেই একসাথে কোলে তুলে নিল। তোরা জেগে আছিস কেন? কাকিমণি বকেছে? দুই ভাই বোন একে অপরের মুখের দিকে তাকালো, তবে কিছু বলল না। রিশান ভ্রু কুঞ্চিত করে শুধালো, কি? কিছু না ভাইয়া। রুবাইয়ের উত্তর শুনেও তেমন কিছুই বোঝা গেল না। নিতু দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। ওর মন খারাপ হলে এমনটি করে থাকে। ছি আপু, এভাবে নখ কামড়ানো ঠিক না, জানো তো অসুখ হতে পারে। নিতু শুধুই মাথা দুলালো। দুজনকে নামিয়ে দিল রিশান। পকেট থেকে চকোলেট বের করে বলল, খুশি? অন্যদিনের মতো উল্লাস নেই ওদের মাঝে। রিশানের ভেতরটা কেমন করে উঠল। ওদেরকে রেখে ড্রয়িং রুমে এলো। সেখানে একটা মানুষও নেই, অথচ রাত 12টা অবধি সকলে বসে আড্ডা দিয়ে থাকে। পরিবেশটি এমন যে সংকটটি না চাইতেও অনুভব হলো।
ও আর কিছু না ভেবে রিয়ার ঘরে এলো। সেখানে মেয়েটাকে পেল না। আশেপাশে খুঁজে মেহনুরের ঘরের কাছে এলো। নক করার কিছু সময় পর বের হলো মেহনুর, শুষ্ক তার মুখশ্রী। ঘুমিয়েছিলে? না ভাইয়া। আচ্ছা, রিয়া কোথায়? মেহনুরের কান্না ভেতরটা শেষ হতে শুরু করলো। ও কোনো জবাব দিল না। রিশান আরও বিস্মিত হয়ে গেল। উত্তর দিচ্ছ না কেন? বাসায় চলে গেছে। আজ তো যাওয়ার কথা ছিল না, তাহলে? মা বাবা এসেছিলেন। ওহ। রাত অনেক বেশি হওয়ায় আর কিছু বলল না রিশান। মেহনুরকে ঘুমাতে বলে নিজের কক্ষে এলো। সেখানে এসে একদমই শান্তি পেল না। রাত প্রায় 11টা। গ্রামে এটা অনেক রাত। ফোন করা ঠিক হবে কি না ভেবে ভেবে কল করেই ফেললো। তবে কল রিসিভ না হওয়াতে একটু কষ্ট পেল। তারপর ভাবলো এতটা জার্নি করে মেয়েটা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে ঘটে গেল আর একটি কাণ্ড। ফাহমিদা চিৎকার করে উঠলেন। ওনার কণ্ঠে হন্তদন্ত হয়ে এলেন ইব্রাহিম। তিনি সংবাদপত্র পড়ছিলেন। রিয়া, রিয়া, মা চোখ খোল, মা চোখ খোল, রিয়া চোখ খোল মা। কি করলি এটা মা? কথা বল রিয়া মা। ফাহমিদা কাঁদছেন সামনে। ইব্রাহিমের মুখশ্রী জুড়ে আতঙ্ক। রিয়ার ঠিক পাশটায় পড়ে আছে ঘুমের ওষুধ। চোখ পিটপিট করে চাইল রিয়া। ফাহমিদা তখনও কেঁদে চলেছেন। ইব্রাহিম বিহ্বল। তিনি যেন খুশি হতে পারলেন না। মেয়েটার দুষ্টুমি আজও গেল না। ফাহমিদা চোখের জল মুছে নিলেন। আড়মোড়া ভাঙল রিয়া। কি হয়েছে? শান্তিমতো ঘুমাতেও দিবে না? ইব্রাহিমের মুখশ্রী গুমট। ফাহমিদা সপাটে মেয়ের শরীরে দুটো বসিয়ে দিলেন। শয়তান মেয়ে। উফ, লাগছে মা। লাগুক, বেদব কোথাকার। এবার হেসে ফেলল রিয়া। বেড থেকে নেমে হাতের সাহায্যে চুলগুলো খোপা করে নিল। তোমরা কি ভেবেছিলে ঘুমের ওষুধ খেয়ে মরে গেছি? খুবই ফানি ছিল এটা। এত সময় পর কথা বললেন ইব্রাহিম। তিনি রেগে আছেন কিনা বোঝা গেল না। কিছু সময় পর ছেলের বাড়ি থেকে লোক আসবে। রিয়া তেমন কিছু বলল না। আলমারি খুঁড়ে একের পর এক শাড়ি দেখতে লাগলো। মা কোনটা ভালো মানাবে বলো তো? মেয়ের আচরণে ফাহমিদা বিস্মিত। তার মাতৃমন মেয়ের মস্তিষ্কের পরিকল্পনাটি ধরতে পারছে না। ও মা, দেখো না কোনটা ভালো লাগছে। নিরুত্তর ফাহমিদা। আলমারি ঘেটে নিজেই একটি শাড়ি বের করে নিল রিয়া। এই শাড়িটি ওর বিশেষ ভালো লাগার। প্রথমবারের মতন রিশানের দেওয়া উপহার এটি। বিস্ময়ের আরও বাকি ছিল বটে। বেশ সুন্দর করে সেজেগুজে বের হলো রিয়া। পাত্রপক্ষ তখন বসে আছে। মা বাবা সমেত এসেছে। ছেলেটা হাঁ হয়ে তাকালো। দেখতেও ভালো। রিয়া তার বরাবর বসলো। ইব্রাহিম মেয়ের স্বতঃস্ফূর্ততা দেখে ভয় পাচ্ছেন। ফাহমিদা নাস্তা সাজিয়ে দিলেন। ছেলের বাবা প্রশংসা করে বললেন, মাশাল্লাহ ইব্রাহিম ভাই, আপনার কন্যার সৌন্দর্য নিয়ে যাই বলবো কম হয়ে যাবে। সেই ছোট্ট থেকে দেখেছিলাম, আর আজ ছেলের বউ করার জন্য এসেছি। কথাটি বলেই একটু শব্দ করে হাসলেন ভদ্রলোক। তবে উপস্থিতি কেউ হাসির সাথে সেভাবে যোগ দিলেন না। কথাটিতে আদৌ হাসির কিছু ছিল কি না এটা নিয়েও সন্দেহ আছে। রিয়া ফ্যাল করে সামনের পুরুষটিকে দেখে যাচ্ছে। লম্বায় রিশানেরই সমানই হবে। ত্বকের রঙও ফর্সা। সৌন্দর্যে রিশানকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। তবে সব থেকে বড় সমস্যা লাজুকতা। ছেলেটা এমনভাবে বসে আছে যেন লজ্জায় মিয়ে যাচ্ছে। রিয়ার মনে হলো মেয়েটি সে নয়, বরং সেখানে থাকা ব্যক্তিটি মেয়ে মানুষ। ও কিছুটা বিরক্তই হলো। কিছু সময় বাদে ওদেরকে পাঠানো হলো আলাদা করে কথা বলার জন্য। 5 মিনিট পার হলো, তবে কোনো কথাই বলল না লোকটা। আপনি কি বোবা? যার কারণে অবাক হলো রাফিদ। কিছুটা আমতা আমতা করে বলল, না তো। তাহলে কথা কেন বলছেন না? কি বলবো? আমার মাথা। রাফিদ মন খারাপ করে রইল। রিয়া ভেংচি কেটে শুধালো, জিএফ আছে? জিএফ? জি এফ আর এল, ফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড। রাফিদ যেন দ্বিধায় পড়ল। এমন অবস্থা সে কখনো কল্পনাও করে না। কি মিস্টার, এত ভাবছেন কেন? আছে নাকি? না মানে নেই। রাফিদ এমনভাবে উত্তর করলো যেন জিএফ না থাকাটা কোনো বড় রকমের অপরাধ। মনে মনে একচোট হেসে নিল রিয়া। শোনেন, আমার কিন্তু বিএফ আছে। ও আচ্ছা। শুধু এইটুকুই? জি। আচ্ছা লোক তো আপনি। আপনার হবু স্ত্রীর বিএফ আছে এটা শুনেও এমন ভাব করলেন যেন কিছুই হয়নি।
রাফিদ এবার হাসলো। রিয়া কিছুটা ভড়কে গেল যেন। তার মনে হলো গেম চেঞ্জ হয়ে গেছে। দুঃখিত, আমি আসলে কিছুটা লাজুক স্বভাবের, মেয়েদের সাথে ওভাবে কখনো কথা হয়নি, তাই আর কি। রিয়া উত্তর করলো না, শুধু অন্যদিকে ফিরে ভিংচি কাটলো। মনে মনে বলল, আহা, বড় ভদ্রলোক এসেছেন। আপনার বয়ফ্রেন্ডের নাম জানতে পারি? না। আচ্ছা, লোকে বলে আমি সুদর্শন। তিনি কি আমার থেকেও সুদর্শন? রিয়া একটু কল্পনা করলো। সুদর্শনের দিক থেকে দুজনের কাউকেই প্রথম করা যাচ্ছে না। এ যেন দ্বিধার সমুদ্র। ও চুপ করে রইল। আপনি কি বিয়েটা করতে চান না? এত সময় পর রিয়ার বুকটা হু হু করে উঠল। সে তো বিয়েটা করতে চায় না। ও ঘুরে তাকালো। রাফিদ নিঃশ্বাসের তপ্ততা লুকিয়ে মৃদু হেসে বলল, বইয়ের কিছু নেই, আপনি না চাইলে এই বিয়েটা হবে না। তবে আমার দুর্ভাগ্য, আপনার মতন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেলাম না। শেষ কথাতে দুঃখ মিশে আছে। কয়েক সেকেন্ডের জন্য মন খারাপ হলো রিয়ার। ওরা নেমে এলো। দুই পরিবারের মাঝে বেশ হাসি খুশি ভাব বিরাজ করছে। তখনও বিয়ে না করার কথাটা ওঠেনি। দুপুরের খাবার খেয়ে ওনারা চলে গেলেন। রিয়া উদাস হয়ে বসে আছে। গোসল করার নাম অবধি নেই। ফোনটা বেজে উঠল। রিসিভ করে কোনো কথা বলল না ও। তুমি খুব বাজে মেয়ে, জানো কতটা ভয় লাগছিল? কল রিসিভ করছিলে না কেন? মেহনুরে থেকে গতকালের বিষয়টা জানতে পেরেছি। ছেলে পক্ষ থেকে দেখতে এসেছিল। কি বললো? ছেলেটা বলল আমার মতন একজনকে জীবনসঙ্গী রূপে না পাওয়াটা তার জন্য দুর্ভাগ্যের। মেয়েটির কণ্ঠে মন খারাপের সুর। রেশান এবার দাঁত কিরমির করে উঠল। আর সে জানতে চাইলো আপনি কি তার থেকেও বেশি সুদর্শন। তুমি কি বললে? আমি কিছু বলিনি। কেন? কারণ কে বেশি সুদর্শন আমি সেটা বুঝে উঠতে পারছিলাম না। কথাটি বলতেই উপাস থেকে রাগী কণ্ঠটা ভেসে এলো। জানে মেরে ফেলবো। ওই ছেলের জন্য মনের ভেতর মায়া জমেছে, তাই না? রিয়া হেসে উঠল। রিশানের হিংসিটা ভালো লাগছে তার। আসলে সে খুব সুন্দর। ও আচ্ছা, বিয়ে করে নাও তাহলে। হ্যাঁ, বিয়ে করে নি। আর আপনি বিয়ের প্রথম রাতেই আমার স্বামীকে খুন করে আমায় বেধবা করেন, তাই না? রিয়া মজা করলেও রিশান কিন্তু মজা করছে না। ও একটা ক্লান্তির নিঃশ্বাস ফেলল। রিয়া এবার চুপ করে গেল। ওর কান্না পেল হঠাৎ। রিসান, বলতে পারেন আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কখনো বলা যায় না রে বোকা। কেন যায় না? আমার খুব দুঃখ লাগছে। কাঁদছো কেন? জানি না, শুধু মনে হচ্ছে আপনাকে হারালে আমি নিজেকে হারিয়ে ফেলবো। মৃদু হাসল রিশান। রিয়ার আবেগ ভালোবাসা সবটা বুঝতে পারেও। মেয়েটি তার জন্য কতটা পারফেক্ট সেটি খুব ভালো করেই অনুভব করা যায়। রিশানের চলন বলনের মাঝে পরিবর্তন এসেছে। বাসায় ঠিক মতন আসছে না, খাবার খাচ্ছে না। তার এই ভবঘুরে স্বভাবটি দেখে রাশিদুল অস্থির বোধ করলেন। একটি মাত্র ছেলে ওনার। মেয়েটাও বিয়ের পর থেকে একটি বার কল করেনি। সব মিলিয়ে বুকে যন্ত্রণাটা তিনি বেশ অনুভব করছেন। ছেলের ফেরার অপেক্ষা করছেন, অথচ ছেলে ফিরছে না। রাত প্রায় 1:30। তিনি অস্থির বোধ করলেন। ঘড়ির কাঁটা যখন 3টা স্পর্শ করলো তখন বাড়িতে ফিরল রিশান। হাতে সিগারেট। আগে থেকেই খেত, তবে বাবার সামনে কখনোই স্পর্শ করেনি। আজ নির্বিঘ্নে সিগারেট মুখে নিয়ে চলে যাচ্ছে। রাশেদুল কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভব করলেন। রিশান, দাঁড়াও। বাবাকে সম্মান দেখিয়ে কি না দাঁড়ালো রিশান, তবে ফিরে চাইল না। রাশেদুল নিজেই ছেলের কাছে উপস্থিত হলেন। আপাদমস্তক দেখলেন। সুপুরুষ বটে। এত রাতে সিগারেট হাতে বাড়িতে ফিরছো কেন? কোনো রকম বাক্য ব্যয় না করে সদর দরজার দিকে চলতে লাগলো রিশান। পুরোদস্তর বিস্মিত বোধ করলেন ভদ্রলোক। কিছুটা পায়ের জোর খাটিয়ে ছেলের সামনে উপস্থিত হলেন। কোথায় যাচ্ছ? তুমিই তো বললে এত রাতে সিগারেট নিয়ে বাড়ি ফিরেছি কেন, তাই বেরিয়ে যাচ্ছে। আশ্চর্য। রিশান জবাবহীন, বরং সে মনের সুখে সিগারেটের ঠোঁট দুটো জ্বালিয়ে নিচ্ছে। তুমি বিয়ে করতে চাও? এমনটি হলে আমরা মেয়ে দেখা শুরু করব। খিটমিটে হাসলো ছেলেটা। রাশেদুল ছেলের 2 বাহুতে হাত চেপে ধরলেন। রিয়াকে ভোলার জন্য সব রকম সাহায্য করা হবে তোমায়, জাস্ট তুমি সঙ্গ দাও। সিগারেট, মদ, গাঁজা সব ট্রাই করেছি বাবা, ভুলতে পারিনি ভুলতে। কোনো নেশায় পড়ো না ওকে ভুলিয়ে দিতে। কথাটি বলতে বলতে রিশানের গলা ধরে এলো। ও ধীর পায়ে দোতলায় উঠে গেল। সেদিকে তাকিয়ে রাশেদুলের মনে হলো পুরো পৃথিবী বুঝি তার রিক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে।
পারিবারিক প্রথা এটা সহজেই ভাঙে না, ভাঙা যায় না। রিশান একবার, দুবার, তিনবার করে করে বহুবার চেষ্টা করলো, বোঝানোর চেষ্টা করলো নিজের সবটুকু দিয়ে, অথচ এরা নড়ল না এক পাও, বরং ছুড়ে দিল অবহেলা, অবজ্ঞা। পরিবারের মানুষগুলোকে ফেলে আসতে চায় না কেউই, রিশানও চায়নি। ও চেয়েছিল সবাইকে নিয়ে এক রূপকথা তৈরি করতে, কিন্তু হলো কোথায়? শেষমেশ প্রিয়তমার হাতটি ধরেই বের হয়ে যেতে হলো। রিয়া নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতেই কিনা রিশানের হাতটি আগলে নিয়েছে। ঠিক পালিয়ে এসেছে বলা চলে না, বাবা মাকে জানিয়ে এসেছে ও। কন্যাকে যেমন অনুমতি দেননি, তেমনি বাধাও দেননি ইব্রাহিম আর ফাহমিদা। মাঝে অনেকগুলো মাস পেরিয়ে গিয়েছে, তারা চেষ্টা করেছে, ফলাফল রিক্ততা দিয়েছে। তাই আজ নিজেদের জন্য ভাবছে শুধু। ওরা বসে আছে বাসের অপেক্ষায়, গন্তব্যস্থল নতুন, কষ্ট হবে মানাতে, তবে অসম্ভব তো নয়। এই যে ঠান্ডা অনুভব হচ্ছে, বোধহয় শীতের আগমনী বার্তা। রিশান নিজের গায়ের ব্লেজার খুলে দিতেই রিয়া নাকচ করলো। রিশান একগাল হেসে কন্যাটিকে ব্লেজারের ভিতরে নিয়ে এলো। দুজনের ত্বকের উত্তপ্ততা ছড়িয়ে যাচ্ছে একে অপরের মাঝে। এতটা ভালো লাগা, ভালোবাসা আগে অনুভব হয়নি রিয়ার। রিশান তার শুষ্ক ঠোঁটটি কন্যাটির কপালে ঠেকিয়ে দিল। প্রিয়তমা, কথা দিচ্ছি নিজের সবটুকু দিয়ে তোমায় রূপকথা দেখাবো। এই যে রিশান কথা দিল, সে কিন্তু কথাটি রাখলও বটে। কিছু মাসের ব্যবধানে ওদের গল্পটি ভিন্ন হয়ে গেল। রিশান একটি কোম্পানি খুলে বসেছে, তার যোগ্যতা দিয়ে চলছে কোম্পানিটি। তাদের ছোট্ট সুন্দর একটি সংসার হয়েছে। পুরো ঘটনা স্মরণ করে রিয়া হেসে ফেলল। অমন সময় প্রেসার কুকারের সিটি বেজে উঠল। ধ্যান ভাঙল ওর। চুলায় স্যুপ বসিয়ে দিয়ে অন্য খাবারগুলো তৈরি করতে লাগলো। শীত প্রায় শেষ হতে চলেছে। চারপাশে কেমন ফুলেরা জেগে উঠেছে, সেই ফুলের গন্ধে মম করছে চারপাশ। খানিক বাদেই ডোরবেল বেজে উঠল। হন্তদন্ত হয়ে দরজা খুলল রিয়া। দুহাত ভরাট করে জিনিসপত্র এনেছে রিশান, সেগুলো নিতে সাহায্য করলো। রিশান হাত মুখ ধুয়ে এসে ডাইনিংয়ে বসলো। দুজন একসাথে খাবার খেলো। খাওয়া শেষে সব কিছুই একসাথেই গুছিয়ে রাখলো। মাঝে মধ্যে চলল খুনসুটি। মাঝরাতে রিয়ার ঘুম ভাঙে, দেখতে পায় তার ব্যক্তিগত পুরুষ মানুষটিকে দুহাতে আগলে রেখেছে তাকে। তখনই তার ঠোঁট জুড়ে প্রশান্তি জাগে। মনে হয় এই তো তাদের সুন্দর একটি জীবন, ঠিক রূপকথার মতন। জীবনে ভালো থাকার জন্য খুব বেশি কিছুর কি প্রয়োজন আছে? না, তারা দিব্যি ভালো আছে, ঠিক রূপকথার মতন।